আপনার আম্মার মুখোমুখি হতে ভয় লাগছে আমার। যদি জবটা না হয় সেটা বড় কথা না, কথা হচ্ছে উনি যদি আমাকে কিছু বলেন। নীরার কথায় ভুরু কুঁচকে তাকালো সাদমান। বলল, কি বলবে? আপনি আম্মার মুখোমুখি হতে আসলেই ভয় পাচ্ছেন? নীরা ওপর নিচ মাথা ঝাঁকালো, আমতা আমতা করে বলল, যদি জবটা না দেন উনি, আপনি কিন্তু তাহলে জোর করতে পারবেন না। আমি অন্য কোথাও ঠিক আমার ব্যবস্থা করে নেব, সেটা পরে দেখা যাবে। এখন চলুন তো। কতক্ষণ লাগবে? রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে মিনিট 10 লাগবে। গাড়িতে গেলেই হতো, কিন্তু মনে হলো হেঁটে গেলে ভালো লাগবে। আপনার অসুবিধে হচ্ছে না তো? নীরা দুই পাশে মাথা ঝাঁকিয়ে বলল, অসুবিধে হবে কেন? আমার হেঁটে যাওয়া অভ্যেস আছে। বাবা অনেক বছর পঙ্গু হয়ে বাড়িতে ছিলেন, সব কিছুর সাথেই মানিয়ে চলতে হয়েছে। নিজেই এটা ওটা করে নিজের দায়িত্ব নিয়েছিলাম, তাই এখানে আসার পর ওদের টাকা খেতে আমার রুচিতে বাঁধছে। সাদমান সপ্রশ্ন দৃষ্টিতে নীরাকে দেখল, বলল, আপনার বাবা পঙ্গু ছিলেন? কি হয়েছিল? একটা দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। সাদমানের দিকে তাকিয়ে বলল, ওসব আর মনে করতে চাই না। আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। ঠিক আছে, বাদ দিলাম। এখন বলুন, সোজা আম্মার কাছে যাবেন নাকি কিছু খাবেন? এখানে ভালো রেস্টুরেন্ট আছে। কিছু খাবো না। জবটা হয়ে গেলে আমি অন্য বাসায় উঠব। ভাইয়া ভাবি পার্সোনাল স্পেস পাবে তাহলে। আমার তাদের মাঝে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, বুঝছি। সকাল সকাল শপে উপস্থিত হলে আন্টি রাগ করবেন না তো? প্রত্যেক শপারই তো সকাল সকাল কাস্টমার চাই। আমি যাচ্ছি জব চাইতে। এত নিচু করে দেখছেন কেন? আপনার এই নিজেকে ছোট করে দেখাটা মোটেও ভালো লাগছে না। দুঃখিত। সাদমান নীরার কথায় পিষ্টে আর কোনো কথা বলল না, হেঁটে চলল সোজা পথে। থানা থেকে এগিয়ে এসে হাতে বাম পাশ ধরে এগিয়ে যেতে হয় সাদমানের মায়ের শপে। রাস্তার দুই পাশেই মাথাচাড়া দিয়ে উঠেছে প্রয়োজনীয় সব কিছুর দোকান। পায়ের জুতো থেকে শুরু করে ড্রেস, ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় সব কিছু এবং সংসার সাজানোর জন্য সব কিছু পাওয়া যায়। নীরা হাঁটার সময় এপাশে ওপাশে সব কিছু দেখছিল। হঠাৎ সাদমানের হ্যাচকা টানে টাল সামলাতে না পেরে সাদমানের গায়ের ওপর পড়ে গেল নীরা। সাঁ করে একটা বাইক বেরিয়ে গেল খুব কাছ দিয়ে। সাদমান তৎক্ষণাৎ নীরাকে সোজা করে দাঁড় করে তীক্ষ্ণ নজরে রাস্তায় সামনে দিয়ে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বাইকের সিট পশ্চাৎ দেশে থাকলেই উঠতে ইচ্ছে করে, তাই না? নাকি টয়লেট চেপে বসে যে তাড়াতাড়ি বাড়ি যেয়ে ছোট অফিসে দৌড়াতে হবে? জানোয়ার একটা, মাথায় আবার হেলমেটও নেই। সাথে বাইকটা থাকলে 15,000 টাকা জরিমানা ঠুকে দিতাম, তখন মজা বুঝতো। পুলিশ বাড়ির মানুষের সাথে থাকুক আর প্রেমিকার সাথে থাকুক, বেআইনি কিছু দেখলেই পুলিশি সত্তা জাগ্রত হয়ে যায়। এই যেমন কয়েক সেকেন্ডেই ধরে নিল বাইকে থাকা ছেলেটির মাথায় হেলমেট নেই। নীরা সাদমানের চটে যাওয়া তিরিক্ষি মেজাজ দেখে শুকনো ঢোক গিলল। সে নিজেও আনমনে এপাশ ওপাশ দেখছিল। এত কাছ দিয়ে বাইক কখন এলো টের পায়নি সে। সাদমানের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, আমরা এবার যাই, প্লিজ ছাড়ুন না। আমিও একটু অসাবধানেই হাঁটছিলাম। আপনাকে আমি ফেরার সময় এখানে দাঁড় করিয়ে রাখবো, তখন চারপাশ দেখবেন। হাঁটার সময় তামাম দুনিয়া দেখছিলেন যেন। আমি সরিয়ে না আনলে থানার পেছনের হাসপাতাল দেখতে হতো। নীরা অসহায় ভঙ্গিতে বলল, সরি, নতুন জায়গা তো তাই একটু দেখছিলাম। আর হবে না, চলুন। সাদমান আর কিছু বলল না, হাঁটতে শুরু করলো আবার। নীরাও দেরি না করে সাদমানের পাশে পা ফেলা শুরু করলো। বেলা সারা দুপুর শাশুড়ির সাথে রান্না করেছে। ফাহমিদা বেগমের বয়স হয়ে যাচ্ছে, তার ওপর একা সংসারের দায়িত্ব দেওয়া মোটেও ভালো দেখায় না বলে মনে করে বেলা। আগে তো নিজেকে একা একটা সংসারের দায়িত্ব পালন করতে হয়েছে। বয়সের চেয়ে সময় তাকে অনেক বেশি ম্যাচুয়ার করে তুলেছে। সংসারের এসব ছোটোখাটো কাজ আর তার কাছে কিছুই মনে হয় না। সংসারে সবার সাথে ভালো থাকতে অবশ্যই মিলেমিশে থাকা প্রয়োজন। এই বাড়িতে বেলার সঙ্গ দেওয়ার মতো আছে শুধু শাশুড়ি। দুইজন মিলে কাজ শেষ করলে সারাদিন ফ্রি। ওয়াহাজ এবং মোয়ের আসার কথা দুপুরে, তাই বাসার সমস্ত কাজ এবং রান্নাবান্না শেষ করে গোসল দিতে রুমে এলো বেলা। গোসল শেষে কোন শাড়িটা পরবে সেটা নিয়ে ঠিক করতে পারছে না। ফারাজ রাতে বলেছে বিয়ের প্রথম 1 মাস অন্তত প্রতিদিন শাড়ি পরতেই হবে। ওয়ার্ড্রোবে এত পরিমাণ শাড়ি দেখে সে কনফিউজড, কোনটা রেখে কোনটা পরবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে না পেরে ফারাজের থেকে শুনে শাড়ি পরবে বলে ঠিক করলো সে। ফোনে চার্জ না থাকায় ফোনটা চার্জে বসিয়েছিল রান্নার সময়, তারপর আর ফোনের কাছে আসা হয়নি। ফারাজ এই সময়টায় ফোন করতে পারে
ভেবে জিহ্বায় কামড় দিল বেলা। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিতেই যেন মাথায় বাজ পড়ল। 2 ঘন্টা আগে থেকে কল আসা শুরু করেছিল, একটা দুটো না, মোট 23টা মিসড কল উঠে আছে। বেলা তাড়াতাড়ি করে কল ব্যাক করবে, তখনই দরজার দিকে চোখ যেতেই চোখ যেন বেরিয়ে আসার জোগাড়। ফারাজ অলরেডি বাসে চলে এসেছে। শুকনো একটা ঢোক গিলে ফোনটা নিচে রাখলো। ফারাজকে দেখিয়ে জোরপূর্বক হাসি দেওয়ার চেষ্টা করলো সে। ফারাজ বেলাকে পাত্তা না দিয়ে মায়ের সাথে কিছু কথা বলে রুমের দিকে এলো। বেলা তখনও পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। ফারাজ প্যান্টের সামনের পকেট থেকে ছোট সাইজের 2 রঙের গোলাপ বের করে বিছানার উপর রাখলো। মুখ মলিন তার। বেলার সাথে এখনও কোনো কথা বলেনি সে। ওয়ালেট ওয়াচ যথাস্থানে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে বেলার দিকে তাকালো। বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকিয়ে আছে। ফারাজকে তাকাতে দেখে বলে উঠল, ফোনটা সাইলেন্ট ছিল, আপনি কল দিয়েছেন আমি একটু বুঝতে পারিনি, রান্নাঘরে ছিলাম, আই এম সরি। এরপর থেকে আমি কখনো ফোন সাইলেন্ট রাখবো না। বেলার বুক কাঁপছে। একবার ফারাজের দিকে তাকাচ্ছে, আর একবার নিচে নিজের পায়ের দিকে তাকাচ্ছে। বিয়ের দ্বিতীয় দিনই কি বকা শুনতে হবে তার। বিছানার ফুলের দিকে চোখ যেতেই মনে হলো রাগ দেখালে আবার ফুল আনবে না। ফারাজ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। বেলার ভীষণ অস্বস্তি লাগছে। এগিয়ে গিয়ে বিছানা থেকে হলুদ আর গোলাপি রঙের 2 ফুল নিয়ে ফারাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, আমাকে আই লাভ ইউ বলুন, দেখবেন ভালোবাসি বললে রাগ কমে যাবে। বেলার বাচ্চামি দেখে নিজের রাগ আর ধরে রাখতে পারল না ফারাজ। ফিক করে হেসে ফেলল। বেলার মুখেও ফুটল অপ্রস্তুত হওয়ার হাসি। ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে টেনে নিল। বেলা ফারাজের বুকে মুখ লুকিয়ে বলল, আপনাকে দেখে আমার ভয় লাগছিল জানেন। ফারাজ বেলার মাথায় একটা চুম্বন আঁকলো। হেসে বলল, বউরা বরকে ভয় পেলে সংসার সুখের হয়, যে সংসারে এর উল্টোটা ঘটে সেখানে সুখ থাকলেও মানসিক শান্তি দুর্লভ হয়ে যায়, ধরা দেয় না। আমি আর ফোন সাইলেন্ট করে রাখবো না। গোসল দিতে যাব, শাড়ি দেখে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা পরবো। তুমি যেটা পরবে সেটাতেই তোমাকে সুন্দর লাগবে। তবুও ভাইয়ারা কখন আসবে? দুপুরে এখানে এসে খাবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলে আসবে এখনই। 2 জন আলাদা গোসলে গেলে দেরি হয়ে যাবে, চলো একসাথে যায়। বেলা এক ঝটকায় ফারাজকে সরিয়ে দিয়ে লজ্জামাখা মুখে বলে উঠল, সরুন তো, সবসময় ফাজলামি। ফারাজ হাসতে হাসতে বলল, আরে ভালো কথা বললাম তো, এটা সুন্নত জানো না? আগে ফরজ পালন করুন, তারপর সুন্নতের দিকে যাবেন। আপনি গোসল শেষ করে এসে নামাজ পড়ে নিন। ফারাজ বেলকনি থেকে তোয়ালি নিয়ে বলল, ফরজ আদায় করতে করতে এই সুন্নতটাও আদায় করে ফেলবো একদিন। কথাটা ভালোভাবে নাও, সবসময় লজ্জা পেও না। ফারাজ ওয়াশরুমে ঢুকবে তখনই বেলা বলে উঠল, শুনুন, স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাও কিন্তু সুন্নত। ফারাজ কিছু না বলে মৃদু হেসে গোসলে ঢুকলো। বিকেল 4টা। বেলকনিতে গল্পের আসর বসেছে। বাহাজ, মো, বেলা, নীরা, ফামিদা বেগম বসে চায়ের আড্ডায় মেতে উঠেছে সবাই। মুহিব সাহেব দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছেন। কিছু মানুষের দুপুরে খাবার পেটে পড়তেই চোখে ঘুম চলে আসে। মুহিব সাহেব ঠিক সেই রকম মানুষ। খাওয়ার পর সবার ব্যবস্থা করে দিলেই পরিবেশ শান্ত। ফারাজ দুপুরে সবার সাথে দুপুরের খাবার শেষ করে সাথে সাথে বেরিয়ে গিয়েছে। সবার সাথে শুধু সাক্ষাৎ এবং ভালো মন্দের খোঁজ নেওয়া সম্ভব হয়েছে তার পক্ষে। বিয়ের পরদিনও হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তার। সেখানে ডাক্তারের কমতি থাকায় বেলাকে সময় দিতে পারছে না সে। রোগী দেখতেই নাস্তানুবুদ অবস্থা তার ওপর। দুপুর 2:30 থেকে 8:30 পর্যন্ত চেম্বারে বসতে হয় তাকে। তারপর হসপিটালে আর একবার ঘুরে বাসায় ফিরতে হয়। যেদিন কোনো অসুবিধা থাকে না সেদিন 9টার মধ্যে বাড়ি ফিরে যায়। কিন্তু রোগীর চাপ থাকলে 10:30, 11টা বাজা কোনো ব্যাপারই না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হসপিটালে গিয়ে শুধু একটাবার কল করে বেলাকে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছিল। তারপর 2-1টা টেক্সট। হুট করে অচেনা সে নাম্বার থেকে কল চলে আসায় বুক কেঁপে উঠল বেলার। মুখের রং বিবর্ণ হয়ে গেল তার। ঘন ঘন চোখের পাতা ফেলতে থাকলো। এদিক ওদিক তাকিয়ে চকিত কলটা কাটলো সে। সবার চোখ এড়িয়ে গেল ব্যাপারটা। সবার আড্ডা চলছে। এমন সময় ওয়াহাজ ফামিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, গ্রামের ওই বাড়িটায় সবাই মিলে একদিন গেলে হয় না? আয়োজন করে সবাই 2 দিন থেকে এলে কেমন হয় বলুন তো? অনেকদিন কোথাও যাওয়া হয় না। ওয়াজিয়া আর ফারাজের বিয়ে উপলক্ষে এবার যাওয়া যেতে পারে।
ফাহমিদা বেগম মুখে হাসি লেপ্টে বললেন, হ্যাঁ যেতেই পারো। বাবুকে বলো ছুটি নিতে, 4 জন গিয়ে ঘুরে এসো। ওয়াহাজ তৎক্ষণাৎ বলে উঠল, 4 জন কেন, সবাই যাব। আমি ফারাজের সাথে কথা বলবো। নীরা পাশে থেকে নীরবতা ভেঙে বলল, আমি তো নতুন জব নিলাম সাদমান সাহেবের মায়ের ওখানে, এখনই ছুটি কিভাবে নিব? আপনারা বরং গিয়ে ঘুরে আসুন। মো বলে উঠল, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার ভাইয়া সব ব্যবস্থা করে নেবে। ভাবি কিছু বলছো না যে? শেষ প্রশ্নটা মো বেলার উদ্দেশ্যে ছুড়ে দিল। বড় ভাবির মুখে ভাবি ডাকটা শুনতে কেমন লাগছে তার। বেলা মোয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ধুর ভাবি, মজা করো না তো। মজা কোথায় করলাম? এই যে ভাবি বলছো, ভাবি হও ভাবি বলবো না? তুমি আমার বড় ভাবি, তুমি নাম ধরেই ডাকবা। সেটা হবে না। ও বাড়িতে আমি ভাবি আর এই বাড়িতে তুমি। বেলা মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে কপালে হাত রাখলো। বেলার অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল সবাই। রাত 9টা। শাশুড়ির রুম থেকে মাত্র এসে নিজেদের রুমে এলো। ফারাজ কল দিয়েছে বলেই তাড়াতাড়ি চলে এলো সে। 7:30টার দিকে মৌ, ওয়াহাজ, নীরা সবাই বাড়ি ফিরেছে। বেলারও আজ ওদের সাথে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফাহমিদা বেগম বললেন ফারাজ বেলাকে নিয়ে কোনো এক সময় ঘুরে আসবে। ব্যাস, ওয়াহাজ আর জোর করেনি। সে চায় বোন যেখানেই থাকুক, ভালো থাকুক। বেলা ফোনটা নিয়ে বেলকনির চেয়ারে গিয়ে বসলো। দ্বিতীয়বার কল আসায় চট করে রিসিভ করে ফেললো সে। সালাম দিতে চুপ করে রইল বেলা। ফারাজ সালামের জবাব দিয়ে বলল, কি করছো? বেলা বাইরের দিকে দৃষ্টি ফেলে বলল, এই তো কিছু করি না, আম্মার রুম থেকে মাত্র রুমে এলাম। আপনি কি করছেন? ফারাজ সোজা সাপটা জবাব দিল, বউকে মিস করছি। আর কিছু করছেন না? বুকটা টনটন করছে। কত ঘন্টা হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরি না। দুপুরে আসার সময় সবাই থাকায় তোমাকে তো কাছেই পেলাম না। আসবেন কখন? তুমি যদি বলো তাহলে এখনই। সত্যি করে বলুন। 10 মিনিট পর রেজিস্টার খাতায় সিগনেচার করে বেরিয়ে আসবো। ঠিক আছে, আসুন। শাড়ি পরেই আছো? আপনি তো বলেছিলেন শাড়ি পরেই থাকতে হবে। কষ্ট হচ্ছে? আমার অভ্যাস আছে। আপনি জলদি চলে আসুন, বউ আমাকে মিস করছে। বেলা একটু ভেবে বলল, অনেক। রাখো, আসছি। আল্লাহ হাফেজ। বেলা ফোন রাখতেই বাহির থেকে এক টুকরো পাথর এসে ঠক করে বেলার কপালে আঘাত করে। মুখ থেকে বেরিয়ে আসে আহ শব্দ। কপালে হাত চলে যায়। বাহিরে নিচে তাকাতে দেখতে পাই তাদের বাড়ির প্রাচীরের বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকার হওয়ার দরুন মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কে দাঁড়িয়ে আছে সেটা জানার চেষ্টা করলো সে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারল না। উঠে দাঁড়াতেই বাহিরের লোকটা রাস্তার দিকে হাঁটা দিল। মেঝেতে চোখ যেতে টের পেল সাদা কাগজের টুকরো সেখানে পড়ে আছে। সাথে সাথে সেটা হাতে তুলে নিল সে। হাতে নিয়ে বুঝতে পারল বাহিরে সাদা কাগজ থাকলেও ভেতরে এক টুকরো বড় পাথর। পাথরের গা থেকে সাদা কাগজটা ছাড়িয়ে নিল সে। ভেতরে কিছু লেখা স্পষ্ট হলো। পড়তে থাকলো বেলা। লেখাটা পড়েই ভুরু কুঁচকে গেল তার। ভয়ে বুক কাঁপছে না এবার। সে কয়েকবারের ঘটনায় বেশ বুঝতে পেরেছে কেউ তাদের ক্ষতি করতে চাইছে এবং সেটার আগে ভয় দেখে মজা নিচ্ছে। এখন বেলা যদি ভয় পায় তাহলে তাদের মজার খোরাক হয়ে যাচ্ছে সে। কি হতে পারে বিষয়টা ভাবতেই 3 জনের নাম মাথায় আসে তার। এবার সব কিছু শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখাটা যেন রিস্কি লাগছে তার কাছে। বেলকনিতে আর এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসে। বেলকনির দরজা আটকে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হাতের ফোনের দিকে তাকিয়ে ভাবতে থাকে ওয়াহাজকে কল করে সব জানাবে কিনা। ভাবনার সমাপ্তি ঘটিয়ে ওয়াহাজকে সব বলবে বলে ঠিক করলো বেলা। ভাইয়ের নম্বর খুঁজে বের করে কল করবে তখনই অচেনা আর একটা নম্বর ভেসে উঠল ফোন স্ক্রিনে। বেলা নির্দ্বিধায় কলটা রিসিভ করলো, কারণ সে জানে তাকে এবার হুমকি দেওয়া হবে। এই খেলার ছক সে বুঝে গিয়েছে। বেলা হ্যালো বলতেই ওপাশ থেকে জবাব এলো, তোর ভাইয়ের আয়ু আমার হাতে, যদিও তোর হাতেও একটু আছে, কারণ তুই তোর ভাইয়ের থেকে লুকিয়ে রাখলে সে কয়েকদিন বেশি হাতে পাবে, বাঁচতে পারবে। তুই বলে দিলেই সব বুম শেষ। বেলা ফিজেল হেসে বলল, আয়ু তো আল্লাহর হাতে। প্রথমত সিরিক করে ফেললি, দ্বিতীয়ত নিজেকে খুব বড় খেলোয়াড় ভেবে নিয়েছিস। বেলাকে চিনলেও নতুনভাবে সৃষ্টি হওয়া ওয়াজিয়াকে চিনিসনি। কিসের জন্য পিছে লেগেছিস সেটা এখনও বুঝতে পারছি না। অনেকের বাড়া ভাতে ছাই দিয়েছি তো, তাদের মধ্যে তুই কে?
কি করেছিলাম তোর? ওপাশের ব্যক্তিটি ক্ষিপ্ত গতিতে বলে উঠল। বয়স কত হলো তোর? 28। তাহলে 10-11 বছর বয়সের কথা চিন্তা কর। বের কর আমি কে। কি করেছিলি তুই আর তোর ভাই? তোর ভাইকে আমি বাঁচতে দেব না, মানে দেব না। আজ হোক আর কাল হোক তোর ভাই মরবেই। নিজের জানের ভয়ে কম সময় তো বিদেশে থাকেনি। এই দেশের মাটিতেই তোর ভাই জান দেবে। প্রতিনিয়ত বিষ খেলে কেই বা বেঁচে থাকে, কজন যে প্রাণ হারাবে কে জানে। বেলা কিছু বলবে তখনই কলটা কেটে গেল। কল ব্যাক করেও কোনো লাভ হলো না। ক্রোধ চেপে বসলো যেন। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। দেওয়ালে একটা আঘাত করলো সে। পরক্ষণেই কিছু একটা ভেবে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। দেরি না করে ওয়াহাজকে কল করলো সে। কলটা প্রথমবারে রিসিভ হলো। ফোন হয়তো ওয়াহাজের হাতেই ছিল। বেলা চাপা শ্বাস ফেলে বলল, ভাইয়া কথা আছে। বেলা সচরাচর ওয়াহাজের সাথে সালাম দিয়ে কথা বলে, কিন্তু আজ সেটার বিকল্প দেখে একটু অবাক হলো ওয়াহাজ। সে বলল, ঠিক আছিস তো বোন? গলায় এমন শোনাচ্ছে কেন? ভাইয়া, আমাদের কালো অতীত হয়তো সামনে আসতে চলেছে। আমাদের সেই কালো অতীতের সম্মুখীন হতে হবে। এত বছর পর আবার কেন? ভাইয়া। ওয়াহাজ উঠে দাঁড়ালো। মৌ রুমে আসায় সে ইশারায় আসছি বলে বাইরের দিকে বেরিয়ে এলো। আলতো গলায় বলল, কি হয়েছে? ভাইয়া, এর আগে আমার ফোনে একটা মেসেজ আর কল এসেছিল। কেউ বলছিল সে ফিরে এসেছে, বদলা নেবে, কাউকে ছাড়বে না। আজ যে ঘটনা ঘটলো এটার পর আর আমি চুপ থাকতে পারলাম না। ওয়াহাজ চোখে মুখে বিস্ময় ফুটিয়ে জানতে চাইলো, কি ঘটেছে? আমাকে আগে কেন বলনি তুমি? আর কেউ এসব জানে? ফারাজকে বলেছ? বেলা চাপা গলায় বলল, না, কেউ জানে না। কিছুক্ষণ আগে আমি বেলকনিতে বসেছিলাম, হঠাৎ একটা পাথর এসে আমার কপালে লাগে। মেঝের দিকে তাকিয়ে দেখি কাগজে মোড়ানো পাথর। খুলে দেখি সেখানে লেখা, আমাদের দুজনের মধ্যে কেউ 2 মাসের মধ্যে মারা যাবে। বাইরের দিকে তাকিয়ে আমি কাউকে দেখেছি ভাইয়া। আমি স্পষ্ট না দেখলেও বুঝেছি সেটা লম্বা চওড়া দেহের কোনো পুরুষ ছিল। ভাইয়া, আমার চিন্তা হচ্ছে। ভাবনা পড়ে গেল ওয়াহাজ। দাঁত দিয়ে নখ কেটে থু থু করে ফেলে বলল, নম্বর আমাকে পাঠাও। আর তুমি একদম চিন্তা করবে না। মানুষ ভয় দেখিয়ে তখনই সফল হয় যখন ভয় দেখানো ব্যক্তি ভয় পায়। নিজেকে শান্ত করো। এসব নিয়ে তুমি একদম ভেবো না। আমি সব দেখছি। সাদমানকে দিয়ে খোঁজ নিচ্ছি। বেলা ওয়াহাজকে 2টা নাম্বার পাঠিয়ে দিল। সারা রুম পায়চারি করছে সে। কিছুতেই মাথা থেকে যাচ্ছে না ঘটনাগুলো। কপালটাও একটু ব্যথা করছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হতেই বুকটা কেঁপে ওঠে বেলার। মনে পড়ে ফারাজ আসার কথা ছিল। বুকে হাত দিয়ে নিজেকে ধাতস্থ করে নিল সে। ফারাজকে কিছু বুঝতে দেওয়া চলবে না। দিবসী মেয়েকে হয়তো কোনোভাবে ভালোবেসে বিয়ে করা সম্ভব, কিন্তু তার অতীতের সবটা সামনে এলে সংসার আদেও টিকবে তো? ভেতর থেকে আর একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বেলার। শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিল সে। মনে মনে সিদ্ধান্ত নিল, সে এবার যা করেছিল এবার প্রয়োজনে ভাই বা নিজেকে বাঁচাতে আরও একবার কোনো এক নর্মদার কীটকে শেষ করবে সে। অতীতের রূপে আবার ফিরে যাবে সে। দুনিয়া ভালো মানুষকে কদর করে না। খারাপ হয়ে যদি নিজেকে রক্ষা করা যায়, অন্যের চোখে ভয় দেখা যায়, তবে সেরকম খারাপ হওয়া দোষের কিছু না ভেবে মৃদু হাসলো বেলা। বেলার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অনেক দিন স্ট্রেস ফ্রি থাকার পর আজ হঠাৎ এত এত চিন্তা মাথায় চেপে বসেছে। সব কিছু যেন অসহ্যকর লাগছে তার। ফারাজ এসে ফ্রেশ হতে ঢুকেছে। বেলা ফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে। বিছানায় বসে আছে সে। কি হবে এরপর সেটাই চিন্তা করছে। কে হতে পারে লোকটি? এই চিন্তা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। প্রচণ্ড মাথা ব্যথায় মনে হচ্ছে এখনই মাথার এবং ঘাড়ের শিরা উপশিরা ছিঁড়ে যাবে। বারবার কপালের পাশে ঘষছে সে। দরজায় খট করে আওয়াজ হতে সেদিকে তাকালো বেলা। ফারাজ ফ্রেশ হয়ে বেরিয়েছে। বেলাকে চুপচাপ বসে থাকতে দেখলো সে। মুখে হাসি নেই। বেলার মলিন মুখ দেখে বলল, বাজিয়া, কিছু হয়েছে তোমার? বেলা হাসার চেষ্টা করলো। হাসি ভেতর থেকে আসছে না। প্রাণ উচ্ছল হাসিটা কেমন জোরপূর্বক হাসিতে রূপ নিয়েছে। বেলা বলল, কিছু হয়নি তো, এমনি একটু মাথা ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে কপালের রগটা ছিঁড়ে যাবে। ফারাজ চকিতে এগিয়ে এলো বেলার দিকে। পাশে বসলো। মাথায় হাত রেখে বলল, প্রচণ্ড ব্যথা করছে? বেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বলল, সত্যি বলতে সহ্য করতে পারছি না, কান্না পাচ্ছে। বেলার কথা শুনে ফারাজের মুখ মলিন হয়ে গেল। বেলার থেকে একটু দূরে সরে বসলো। বলল, আমার কোলে মাথা রাখো। খেয়েছো কিছু? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। নরম গলায় বলল বেলা। চোখ দুটো লাল হয়ে গেছে তার।
একটু পর হয়তো টপ টপ করে পানি ঝরবে। ফারাজ বলল, কোলে মাথা রেখে একটু শও, আমি মাথা টিপে দিই, একটু ভালো লাগবে। খাবার খেয়ে মাথা ব্যথার জন্য একটা ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে হয়তো। আপনি আমাকে ওষুধটাই দিন, খেলে ঠিক হয়ে যাবে। আমি মাথা টিপে দিতে পারি না আমার বউয়ের। বেলা আমতা আমতা করে বলল, সেটা কেমন দেখায় না? লাগবে না আমার। কেমন দেখায়? খারাপ দেখায়। বর বউয়ের মাথা টিপে দেয়, এটা বাইরের কেউ জানলে কি বলবে? কে জানবে? ঘরের কথা বাইরে কেন যাবে? শুধু মাথা কেন, তোমার পা ব্যথা করলে আমি পা টিপে দিতেও দ্বিধাবোধ করব না বাজিয়া। আমার ভালোবাসার মানুষের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোমার আগে সব দুঃখ কষ্ট আমাকে ছুঁয়ে যাক। পুরুষ মানুষের এত কিছু করতে নেই, লোকে বউ পাগল বলবে, বুঝেছেন? ফারাজ বেলাকে টেনে নিজের কোলে শুইয়ে দিল। বেলার দিকে তাকিয়ে বলল, বর বাহিরে থেকে আসলে বউ দৌড়ে হাত থেকে হাত ব্যাগটা নিয়ে যথাস্থানে রেখে দিতে পারে, প্রয়োজনীয় সব কিছু করে দিতে পারে। তাহলে বইয়ের মাথা আর পা ব্যথা করলে মাথা আর পা টিপে দিতে কেন পারবে না? যে পুরুষ নিজের নারীর পায়ে হাত দিতে গেলে সম্মান মাথাচাড়া দিয়ে ওঠে, সে পুরুষকে কাপুরুষ বলা যেতেই পারে। নারীর পায়ে হাত দিলে সম্মানহানি হয় না, বরং বোঝাপড়াটা স্ট্রং হয়, একে অপরের প্রতি নির্ভরতা বাড়ে। বেলা আর কিছু বলল না। ফারাজ মাথা টিপে দিতে শুরু করলো। বেলা চোখ বন্ধ করে নিল। শান্তি অনুভব করতে শুরু করলো সে। বেলার ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8:30। ঘুম ভাঙতেই ঘড়ির দিকে চোখ যেতেই আঁতকে ওঠে সে। বুকটা কেঁপে উঠল। এত দেরি হলো কিভাবে? কিছুই বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামলো। পায়ের জুতোটা পরে বাইরের দিকে আসতেই রান্নাঘরে ফারাজকে এবং মুহিব সাহেবকে দেখলো সে। ফারাজকে কিছু বলে মুহিব সাহেব বাহিরে বেরিয়ে গেলেন। বেলা ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়ালো। যাওয়ার পথে শাশুড়ির রুমের দিকে একটু উকি দিল সে। দেখলো ফাহমিদা বেগম কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। সুযোগ পেয়ে বেলা রান্নাঘরে চলে গেল। ফারাজ চা বানাতে ব্যস্ত। বেলাকে দেখে বলল, এখন কেমন লাগছে তোমার? বেলা মুখ গোমড়া করে বলল, আপনি আমাকে ডাকেননি কেন? আমি এত বেলা অবধি ঘুমাচ্ছি, এ বিষয়টা কেমন দেখালো? মা কি ভাবলো? ফারাজ বেশ স্বাভাবিক গলায় বলল, মাকে বলেছি রাতে মাথা ব্যথার জন্য ঘুমোতে পারোনি ঠিক মতো। মা কিছু মনে করবে না। আপনি হাসপাতালে যাবেন না? না, আজ ছুটি নিয়েছি। বেলা অবাক হলো, জিজ্ঞেস করলো, ছুটি কেন নিয়েছেন? আপনারও শরীর খারাপ লাগছে? ফারাজ চায়ের কাপে চা ঢেলে বেলার কানের কাছে মুখ নিয়ে বলল, আজকে বউকে সময় দিব তাই ছুটি নিয়েছি। বিয়ে হলো, বউ তো কাছেই পাচ্ছে না আমাকে, বউ কিছু বলছেও না, তাই আইন নিজে হাতে তুলে নিয়েছি। বেলা মৃদু হাসলো। সহসা বলল, আপনিও না? আমি যাই, ফ্রেশ হয় যাও, আমাকে চা দিয়ে আমি আসছি। চা খাবে তো তাই না? বরের হাতে চা মিস করতে চাই না। ফারাজ হাসলো। বেলা সেখানে আর দেরি না করে সোজা রুমের দিকে চলে গেল। ফারাজ নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ল। নীরা আর মৌ দুইজন বসে বসে নাস্তা করছিল। আজ থেকে নীরা সাদমানের মায়ের শোরুমে জবে জয়েন করবে। সকাল সকাল যেতে হবে সেখানে। মৌকে খোশ মেজাজে দেখে নীরা মিটিমিটি হাসলো। নীরা আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞেস করে ফেলল, ভাবি কিছু হয়েছে? আজ একটু বেশি খুশি খুশি লাগছে আপনাকে। মৌ ঠোঁট টিপে হাসলো। চুল কানের পেছনে গুজে বলল, বিকেলে বাসায় এসো, তারপর বলবো। হাসছেন যেহেতু, তাহলে আনন্দের কোনো সংবাদ? যেটা ভাবার ভাবো। আমি এখন তোমাকে কিছুই বলবো না। বাসায় ফিরে এসো, তারপর বলবো। ঠিক আছে, বাসায় ফিরেই শুনবো। কিন্তু কথা হচ্ছে, আমার আজ প্রথম দিন, কিন্তু আজ কাজে মন বসবে না। না বসলেও চাকরি যাবে না। সমস্যা নেই। নীরা উঠল। তার নাস্তা করা শেষ হয়েছে। বেসিনে হাত ধুতে ধুতে বলল, আমি কিন্তু বাসা নিচ্ছি ভাবি। বাসা না, শোরুমের ওখানে একটা মেস আছে, সিট আছে, তাই ভেবেছি ওখানে শিফট করব। মৌ ভুরু কুচকালো, সাগ্রহে শোধালো, তুমি এখানে থাকবে না? কাছাকাছি তো থাকবো, 2-1 দিন পর পর এসে ঘুরে যাব। আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া রাজি হয়েছে। ঠিক আছে, যেটা ভালো হয় করো। 2 দিন এসে থাকবে, মায়ায় বেঁধে আবার উড়াল দেবে। নীরা মৃদু হেসে বলল, মাঝে মধ্যে এসেই জ্বালাবো কিন্তু ভাবি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। নীরা সকাল সকাল তৈরি হয়েছিল। নাস্তা শেষ হলে নিজের সাইড ব্যাগটা নিয়ে মৌয়ের কাছে এসে দাঁড়ালো। মৃদু হেসে বলল, দোয়া করবেন ভাবি, আসছি। মৌ উঠে দাঁড়ালো।
দুইজনে দরজার দিকে এগোতে থাকলো। মৌ নীরার গালে হাত রেখে বলল, মিষ্টি মেয়েটা সব কিছু ভালো হোক, বিকেলে জলদি চলে এসো। নীরা হেসে মাথা ঝাঁকালো। মৌকে মুহূর্ত কয়েকের জন্য জড়িয়ে ধরে চাপা শ্বাস ফেলে বেরিয়ে গেল সে। মৌ নীরা যাওয়ার দিকে চেয়ে রইল। নীরা চলে যেতেই মৌ দরজা আটকে দেবে তখনই সিঁড়ির দিক থেকে আওয়াজ এলো, দরজা আটকেও না, আমি চলে এসেছি। মৌ সিঁড়ির দিকে তাকাতেই ওয়াহাজকে দেখতে পেল। ওয়াহাজ তারা পায়ে ওপরে উঠে এলো, ভেতরে ঢুকে নিজেই দরজা লাগিয়ে দিল। ওয়াহাজের হাতে লাল রঙের 4টা গোলাপ। মৌ মুচকি হেসে বলল, ফুল? ওয়াহাজ ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তোমার জন্য নিয়ে এলাম। রাস্তার পাশে এক পিচ্চি ফুল বিক্রি করছিল, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি, বউদের ফুল দিলে তারা খুশি হয়। মৌ ফুলগুলো নিয়ে বলল, বুঝলে কিভাবে? কয়টা বউ পেলেছ সব কিছু জানতে প্র্যাকটিক্যাল হতে হয় নাকি? মৌ ওয়াহাজের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে নাস্তা করে নেবে চলো। আগে শুনবো। মৌ হেসে রুমে চলে এলো। একটা বক্স থেকে প্রেগনেন্সির কিট বের করে নিয়ে এসে ওয়াহাজের সামনে ধরল। ওয়াহাজ কিটটা হাতে নিয়ে এক হাতে মুখ চেপে হাসলো। হাসতে হাসতে বলে উঠল, কি, আমি বাবা হতে চলেছি?